কে মাপা বা পরিমাপ করার যে অসাধারণ বিজ্ঞান, আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের চারপাশের এই জগৎকে পরিমাপের আদ্যপান্ত খুব সহজ ও সাবলীল ভাষায় বুঝে নেব। সরাসরি মূল কথায় আসা যাক। সায়েন্স অরবিট কোচিং সেন্টারের তৈরি করা পদার্থবিদ্যা এবং পরিমাপ বিষয়ক চমৎকার একটি পাঠ্যবস্তুর উপর ভিত্তি করেই আমাদের আজকের এই পুরো আলোচনাটি সাজানো হয়েছে। পুরো বিষয়টাকে আমরা খুব সুন্দরভাবে কয়েকটি ধাপে ভাগ করে নেব। ভৌত রাশি, এর প্রকারভেদ, প্রমাণ এককের দরকার কেন, আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই সিস্টেম, আর সবশেষে মাপজোখের নানা যন্ত্রপাতি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটা আসে, ভৌত রাশি জিনিসটা আসলে কি? একদম গোড়ার কথা দিয়ে শুরু করা যায়। খুব সহজ কথায়, এই পৃথিবীতে যা কিছুই মাপা বা পরিমাপ করা যায়, বিজ্ঞানের ভাষায় সেটাই হলো ভৌত রাশি। আর এটাই কিন্তু পুরো পদার্থবিদ্যার একদম মূল ভিত্তি। সেটা হতে পারে কোনো কিছুর দৈর্ঘ্য, ভর কিংবা সময়। এক কথায়, যা মাপা যাবে সেটাই ভৌত রাশি। এখন দারুণ একটা ব্যাপার হচ্ছে, এই ভৌত রাশিগুলোকে কিন্তু আবার স্বাধীন আর নির্ভরশীল, এই দুটো ক্যাটেগরিতে ভাগ করা যায়, যাকে বিজ্ঞানের ভাষায় বলে মৌলিক এবং লব্ধ রাশি। পার্থক্যটা একটু খেয়াল করলে পরিষ্কার হয়ে যাবে। মৌলিক রাশিগুলো একদম স্বাধীন, এরা কারোর ওপর নির্ভর করে না, যেমন ধরুন দৈর্ঘ্য বা ভর। কিন্তু লব্ধ রাশিগুলো এই মৌলিক রাশিগুলোর ওপর ভর করেই তৈরি হয়। মানে শুধু দৈর্ঘ্য আর সময় ছাড়া কি কখনো বেগ মাপা সম্ভব? একেবারেই না। ব্যাপারটা আরেকটু খোলাসা করা যাক। ধরুন আমরা কোনো কিছুর ক্ষেত্রফল বের করব। এর জন্য কি করতে হবে? প্রথমে দৈর্ঘ্য মাপতে হবে, এরপর প্রস্থ মাপতে হবে, যেটাও কিন্তু আদতে একটা দৈর্ঘ্যই। তারপর এই দুটো গুণ করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। মানে একটা লব্ধ রাশি পেতে দৈর্ঘ্য নামক মৌলিক রাশিটাকে আমাদের আক্ষরিক অর্থেই পরপর দুবার ব্যবহার করতে হচ্ছে। একদম জলের মতো পরিষ্কার করার জন্য এই ছোট্ট তালিকাটা দেখা যেতে পারে। আয়তন, বেগ বা ঘনত্বের মতো লব্ধ রাশিগুলো ঠিক কিভাবে দৈর্ঘ্য, ভর বা সময়ের মতো মৌলিক রাশিগুলোকে জুড়ে দিয়ে তৈরি হচ্ছে, সেটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে এত মাপজোক, এর জন্য একটা নির্দিষ্ট প্রমাণ একক বা স্ট্যান্ডার্ডের কেন দরকার পড়ল? চলুন একটু ইতিহাসের পাতা খেটে দেখি। প্রাচীন গ্রিস বা মিশরের সভ্যতার কথা ভাবুন। তখন মানুষ যে কোনো কিছুর দৈর্ঘ্য মাপত তাদের হাত, বিঘত বা কিউবিট দিয়ে। কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যায় এই পদ্ধতিতে একটা বিশাল বড় গলদ লুকিয়েছিল। কি সেটা? গলদটা হল, পৃথিবীতে দুজন মানুষের হাতের মাপ কখনোই একদম হুবহু একরকম হয় না। একজনের মাপ এক রকম হওয়ায় পুরো ব্যাপারটাতে একটা চরম বিভ্রান্তি আর বিশৃঙ্খলার সৃষ্টি হতো। সর্বজনীন বা নির্ভুল কোনো পরিমাপ এভাবে সম্ভবই ছিল না। আর ঠিক এই সমস্যাটাই আমাদেরকে একটা অত্যন্ত শক্তিশালী সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। একটি আদর্শ, সর্বজনীন এবং সবার কাছে গ্রহণযোগ্য একক ছাড়া আমাদের এই যাবতীয় মাপঝোঁক আসলে একেবারেই অর্থহীন। তো এই যে মাপঝোঁকের এত বিশৃঙ্খলা, এর তো একটা সমাধান দরকার, তাই না? আর এখানে দৃশ্যপটে হাজির হয় আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই সিস্টেম। সালটা ১৯৬০। সারা বিশ্বজুড়ে পরিমাপের আলাদা আলাদা পদ্ধতি নিয়ে যে চরম বিভ্রান্তি ছিল, তা চিরতরে দূর করার জন্যই এই সিস্টেম ইন্টারন্যাশনাল বা এসআই পদ্ধতির জন্ম হল। এই চমৎকার সিস্টেমটা আমাদের ৭টি সর্বজনীন মৌলিক একক উপহার দিল। এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? ফ্রান্সের প্যারিসে ১ মিটার বলতে ঠিক যতটা দূরত্বকে বোঝায়, জাপানের টোকিও শহরেও ১ মিটার বলতে হুবহু ততটা দূরত্বকে বোঝাবে। কোনো ভেদাভেদ নেই। প্যারিসের কথায় একটা দারুণ তথ্য দিয়ে রাখি। ১৮৮৯ সালে ৯০% প্লাটিনাম আর ১০% ইরিডিয়াম দিয়ে তৈরি যে দণ্ডটিকে আদি প্রমাণ ১ মিটার হিসেবে ধরা হয়, সেটিকে প্যারিসে ঠিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে। কারণটা খুব সোজা, যাতে তাপমাত্রার সামান্যতম ওঠানামার কারণেও এর আকার বিন্দুমাত্র পাল্টে না যায়। আর এই পুরো পদ্ধতিটাকে আরও নমনীয় আর ব্যবহারযোগ্য করার জন্য আমরা গুণিতক আর উপগুণিতক ব্যবহার করি। যেমন দুটো শহরের মাঝের বিশাল দূরত্ব মাপতে কিলোমিটার ব্যবহার করছি, আবার অত্যন্ত সরু একটা তারের ব্যাস মাপার জন্য মিলিমিটারের মতো ছোট একক ব্যবহার করছি। দারুণ না? পরিমাপের নিয়ম কানুন তো অনেক জানা হলো,
এবার দেখা যাক বাস্তবেই মাপঝোঁকের কাজগুলো করার জন্য আমরা আসলে কি কি যন্ত্রপাতি ব্যবহার করি। ভাবুন তো, একটা আলমারির উচ্চতা মাপার জন্য কি কেউ ঘড়ি ব্যবহার করবে? নিশ্চয়ই না। এর জন্য লাগবে স্কেল। তেমনি ভর মাপার জন্য সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়, যেখানে সূচকটা স্থির হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। আর তরলের আয়তন মাপতে লাগে মাপনি চোঙ। তবে তরলের আয়তন মাপার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। প্রথমে চোঙটাকে টেবিলের উপর একদম খাড়াভাবে রাখতে হবে। এরপর খুব সাবধানে তরলটা ভেতরে ঢালতে হবে। তরলটা স্থির হলে চোঙের দেয়ালে তরলের ওপরিতল যে দাগটা স্পর্শ করবে সেটাই হবে আমাদের সঠিক পরিমাপ। সাধারণত লিটার বা ঘনমিটারে আমরা এই হিসাবটা করি। কিন্তু সব সময় তো আর শুধু যন্ত্র দিয়ে কাজ হয় না। এই যেমন ধরুন, একটা গোল আকৃতির বলের উপরিভাগের ক্ষেত্রফল বের করতে হবে। তখন কিন্তু আমাদের এই ধরনের বিশেষ গাণিতিক সূত্রের উপরই নির্ভর করতে হয়। আর সময়ের ব্যাপারটা তো আরও চমকপ্রদ। একটা গড় সৌরদিন হল ২৪ ঘণ্টা। কিন্তু আমাদের আধুনিক ডিজিটাল স্টপওয়াচগুলো এতটা নিখুঁত যে এগুলো সময়ের ভগ্নাংশকে এমনকি ০.০১ সেকেন্ড পর্যন্ত নিখুঁতভাবে মেপে ফেলতে পারে। শুধু যে জড়বস্তুর মাপজোক হয় তা কিন্তু নয়। একটা উদ্ভিদ কিভাবে পুষ্টি গ্রহণ করে, সেন্টিমিটারে কতটা লম্বা হচ্ছে, সেটাও অক্সেনোমিটার নামের একটা দারুণ যন্ত্রের সাহায্যে বৈজ্ঞানিকভাবে মেপে ফেলা সম্ভব। গ্রিক শব্দ অক্সেন মানে বৃদ্ধি পাওয়া, আর মেট্রন মানে পরিমাপ করা থেকে এর নাম এসেছে। মানুষের পরিমাপের ইতিহাস হাতের বিঘত দিয়ে শুরু হয়েছিল, আর আজ আমরা সেকেন্ডের শতভাগের ১ ভাগ মেপে ফেলছি। গাছের বৃদ্ধি থেকে শুরু করে মহাকাশের দূরত্ব সবই আমরা মাপতে শিখেছি। কিন্তু এই বিশাল মহাবিশ্বে এমন আরও কত ভৌতরাশি লুকিয়ে আছে যা আমরা এখনও আবিষ্কারই করতে পারিনি। ভাবলেই অবাক হতে হয়, তাই না? ভবিষ্যতে হয়তো আমরা আরও এমন অনেক অবিশ্বাস্য জিনিস পরিমাপ করতে শিখব, যা আজ আমাদের কল্পনারও অতীত।